আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সাথে খুব অদ্ভুত একটা বিষয় শেয়ার করব, যেটা একজন জাপানি আমাকে প্রশ্ন করেছে। তো এই ভিডিওটা আসলে রমজান মাসের আগে করা, কিছুদিন আগের করা। টোকিও টাওয়ারে ঘুরতে গিয়েছিলাম। তো ভিডিওটা সামনে গেলে আপনারা দেখতে পারবেন। তো আমার সাথে হৃদয় ভাই ছিল ওই দিন। তো প্রশ্নটা হচ্ছে, অলরেডি আমার থাম্বলাইন বা হচ্ছে টাইটেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কী নিয়ে কথা বলবো। কিন্তু প্রশ্নটা যখন শুনছি আমি নিজেই পুরো হতবাক হয়ে গেছিলাম যে আসলে ওরা আমাদেরকে কিভাবে দেখে বা আমাদের সাথে ওদের যে নলেজ নাই। তো সব জাপানিজ এরকম না। যেসব জাপানিজ ধরেন আবাঙ্গাল আবাঙ্গাল কইলাম কারণ হচ্ছে মানে এই ধরনের অদ্ভুত প্রশ্ন ওরা করে। আরও অনেক ধরনের প্রশ্ন করে যেগুলো আপনার কাছে শুনলে মনে হবে যে আসলে আমরা কোনো দেশের কাতারেই পড়ি না। তো এটা হচ্ছে আমার পরিচিত একজন জাপানিজ প্রশ্নটা করছিল যে উনি হঠাৎ করে কথায় কথায় অনেক কিছু জানতে চায়। তো জানতে চাওয়ার মাঝখানে একটা সময় বলতেছে যে তোমাদের দেশে কি বিদ্যুৎ আছে? তা আমি শুই না ওর দিকে কিছুক্ষণ তাকে থেকে বলছি যে না ভাই, আমাদের দেশে তো বিদ্যুৎ নাই। তো শুই না ও হতবাক হয়ে বলতেছে, আয় হ্যাঁ বিদ্যুৎ নাই, তাহলে তোমরা কিভাবে চলো? হ্যাঁ, রাতের বেলা তো অনেক অন্ধকার থাকে। তো জাপানে কিন্তু আপনি রাত দিন বোঝা খুবই মুশকিল, কারণ জাপানে যেখানেই যাবেন প্রচুর পরিমাণে লাইটিং আছে। তা আমি হচ্ছে 31st মধ্যে একটা ভিডিও দিছিলাম, তখন দেখতে পারেন ওই ভিডিওটাতে যে কী পরিমাণ লাইটিং জাপানে আছে। তো ওর প্রশ্নটা শুনে ওরে বললাম যে না ভাই, আমাদের দেশে তো বিদ্যুৎ নাই, আমরা বিদ্যুৎ ছাড়াই থাকি। তো এর মাঝখানে আরও অনেক কিছু কথা বলছে। তোর প্রশ্নটা শোনার পরে আসলে আমি নিজেই চিন্তা করলাম যে আসলেই তো ছোটোবেলায় আমাদের দেশে বিদ্যুৎ ছিল না একটা সময়। তো সেই কথাগুলাই ভাবতেছিলাম যে লোডশেডিংয়ের ক্রাইসিসটা আমরা কীভাবে ফিল করতাম। তো এরকম জাপানে আসার পরে জাপানিদের কাছ থেকে এরকম আজব আজব প্রশ্ন আপনারা শুনবেন, শোনার পরে ওদের মুখের দিকে তাকিয়ে থাকবেন। তা আমি শুরুতে ডিফাইন করতাম, শুরুর দিকে ভাষা না পড়ার কারণে সেভাবে এক্সপ্লেন করতে পারতাম না, কিন্তু এখন আর ডিফাইন করি না। যেমন ওই যে ও প্রশ্ন করছিল, ভাই আপনাদের দেশে কি বিদ্যুৎ আছে? আমি বলছি যে না, বিদ্যুৎ নাই, আমাদের তো লোডশেডিং হবে কোত্থেকে, আমাদের দেশে বিদ্যুৎই নেই, আমরা বিদ্যুৎ ছাড়া থাকি। তো হচ্ছে এখনও জানে যে আমাদের দেশে বিদ্যুৎ নেই। ও যদি নিজের ইচ্ছায় জানে ভালো, না জানলেও আমার কোনো সমস্যা নেই। এগুলো এখন আর ইগুতে লাগাই না, কারণ প্রতিদিন দেশের যে অবস্থা দেখি আসলে প্রাউড ফিল করার মতো কিছু নাই। তো ইনশাল্লাহ দোয়া করি আমাদের দেশও একসময় উন্নত হবে, ভালো কারো হাতে দেশ পড়বে এবং দেশ এগিয়ে যাবে। তো জাপানের বাস আপনারা কম বেশি সবাই দেখছেন, এর আগে আমার ভিডিওতে বাসের ভিতরে পরিবেশ দেখাইছিলাম। কিন্তু আজকে যাওয়ার পথে এত পরিমাণ ভিড় ছিল বাসের মধ্যে, দাঁড়াইতেই কষ্ট হইতেছিল। যে দেখেন আমার সামনে যে মহিলা প্লাস বয়স্কদের সিট আছে একপাশে, যেখানে আপনি চাইলেও বসতে পারবেন না। এটা শুধু বয়স্ক এবং বাচ্চাদের জন্য বরাদ্দ করা। তো বাস দিয়ে যাইতে যাইতে বাসের মধ্যেই দেখতে থাকলাম যে নিজেরা কেমন দেখা যায়। দেখলাম যে না, ভালোই দেখা যায়। হৃদয় ভাইও হাই দিয়ে দিল। তো যাইতে যাইতে আসলে এই জাপানিজদের প্রশ্নটা শুই না মাথার মধ্যে খালি এই প্রশ্নটাই ঘুরপাক খাইতেছিল যে আমাদের দেশ কতটা পিছিয়ে আছে ওদের তুলনায়, যে ওরা এই প্রশ্ন করতে বাধ্য হয় যে আপনার দেশে কি বিদ্যুৎ আছে কিনা। তো বাসে চলতে চলতে আপনারা দুই পাশের দৃশ্যগুলো দেখতে পারেন যে জাপান শহরটা কেমন। বাস যাওয়ার পথে আমি দুই পাশেরই ছোট ছোট ক্লিপ করা ট্রাই করছি। যদিও বাসের ভিতরে আসলে আপনি ফোনে কথা বলা বা হচ্ছে মোবাইলে শব্দ করে কোনো কিছু শোনা, এগুলা সাধারণত ওরা করে না। নিষিদ্ধ কিনা জানি না, কিন্তু হচ্ছে আমি এখন পর্যন্ত দেখি নাই আর কি। তো এই যে একটা মহিলা সাইকেল চালায় দেখতেছেন, এটা আমাদের দেশের জন্য খুবই উড লাগলো, জাপানের জন্য এটা খুবই নর্মাল। আপনি মানে যেখানেই যান সাইকেল লাগবেই। তো এই যে সুইচটা দেখতেছেন, এই সুইচটা হচ্ছে বাসের মধ্যে আপনি যদি কোথাও নামতে চান ইমার্জেন্সি সিচুয়েশনে, এই সুইচটা চাপ দিলেই আপনি বাসের ড্রাইভার আপনারা থামায়া নামাই দিবে। এই সুইচটা প্রত্যেকটা স্ট্যান্ডে এবং সিটের সাথে দেওয়া আছে। হ্যাঁ, আপনি এই সুইচটা ক্লিক করলেই জাপানের ড্রাইভার আপনার থামায়া বাস থেকে নামাই দিবে। তো ঘুরে ফিরে জাপানিজের ওই প্রশ্নটাই আমার মনে বারবার মনে হইতেছিল। তা আমি শুনে খুবই অবাক হয়েছিলাম, মনে হইলো জন্য জাপানে এসে আমি আদিম যুগের বাসিন্দা হয়ে গেছি। তো ওরে বলতে ইচ্ছা করতেছিল যে ভাই বিদ্যুৎ নাই, তো আমি কিভাবে তোমার সাথে কথা বলতেছি, আমরা চার্জ দিয়ে মোবাইল চালাই কিভাবে। তো ওনার মনে হয়েছে বাংলাদেশ মানুষ এখনও মোমবাতি নিয়ে আগের যুগের মতো পড়াশোনা করে আর খবর পড়ে ডাকবুর করে আর কি। মানে আমাদের দেশে কোনো টিভি নাই। হ্যাঁ, এরকমও প্রশ্ন করে যে তোমাদের দেশে কি টেলিভিশন আছে। তো বাস্তবে কিন্তু বাংলাদেশ আসলে যতটুকু উন্নত হয়েছে যথেষ্ট উন্নত হয়েছে। বর্তমানে মেট্রো রেল আছে,
পদ্মা সেতুর কথা তো নাই বললাম, 5G চলে আসছে, যদিও এটা কার্যকর না, কিন্তু নামে তো আছে। তো এগুলো শোনার পরে, যদিও আমার ছোটোবেলা লোডশেডিং ছিল অনেক বেশি, কিন্তু এখন দিন বদলাইছে। তো সত্যি কথা বলি, ছোটোবেলায় লোডশেডিংয়ের সময়গুলো মজার ছিল। মোমবাতি জ্বালিয়ে গল্প করতাম, হ্যাঁ, বাতি ছিল এক ধরনের, হারিকেন ছিল, পাশের বাসার বন্ধুদের সাথে হুট করে আড্ডায় জমতো। ওই দিনগুলো এখনও মনে পড়ে, ব্যস্ততার মাঝে হঠাৎ করেই মনে পড়ে। তো এই আর কি। তো হচ্ছে, তা আমি যেই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, ওই দুই পাশের এনভায়রনমেন্টগুলো আপনারা দেখতে পারেন কতটা জমজমাট এবং সুন্দর। তা আমি এখানে দাঁড়িয়ে জাপানের একটা ওভারভিউ আপনাদেরকে দেখানো ট্রাই করছি, সেই ভিউটা আপনারা দেখছেন। এই মেশিনগুলো হচ্ছে, এখানে আপনি জাপানে যাওয়া আসার জন্য একটা কার্ড ব্যবহার করে এটা রিচার্জ করতে পারবেন, অথবা আপনি হচ্ছে একই স্টেশনের যে ট্রেনের টিকিট, সেই ট্রেনের টিকিটগুলো আপনি নিজে নিজে এই মেশিন থেকে কাটতে পারবেন। এখানে ইংলিশ এবং জাপানিজ দুইটাই দেওয়া আছে, যদিও শুরুতে একটু হোঁচট খাইতে হয়, যেটা আমিও খাইছিলাম বোঝার ক্ষেত্রে। তো হাঁটতে হাঁটতে হৃদয় ভাইয়ের সাথে এই ব্যাপারটা নিয়ে গল্প করতে করতে স্কাই টাওয়ার দিকে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে বেশ কিছু সিগন্যাল ছিল, বাসে যাইতে পারতাম, কিন্তু হাতে যথেষ্ট সময় ছিল বিদায় ভাবলাম যে হেঁটেই যাই। গুগল ম্যাপে চেক করে দেখলাম যে ডিস্টেন্সটা খুব বেশি না, 15 মিনিট হাঁটলেই যাওয়া যাবে, এবং টাওয়ারের মাথাটাও ঠিক আমাদের যেখানে নামছি ওই স্টেশন থেকে দেখা যাইতেছিল। তো গুগল ম্যাপ দেখে দেখে দুই পাশের জাপানের সৌন্দর্য দেখতে দেখতে আগাইতেছিলাম। হ্যাঁ, তো আগাইতে আগাইতে অনেক কিছুই চোখে পড়ছে, যেগুলো সব কিছুই নতুন লাগতেছিল। এবং আমাদের সামনে যে দুইজন ফরেনার দেখতেছেন, ওনাদের সাথেও কিছু কথা বলছিলাম যাওয়ার সময়, হাই হ্যালো, কোন দেশ থেকে আসছে, এগুলো নিয়ে। জাপানে ফরেনার খুব বেশি একটা দেখা যায় না, বা যাদেরকে দেখা যায় বাংলাদেশি বা হচ্ছে এশিয়ার পার্সন ছাড়া বাকিরা মূলত বেশিরভাগই ঘুরতে আসে, জাপানটাকে উপভোগ করার জন্য আসে। আমরা যেমন কামলা দিতে আহি, এরকম মানে ইউরোপ থেকে খুব কম লোকই আসে। ইউরোপ থেকে মানুষজন আসে হচ্ছে মূলত জাপানটাকে দেখার জন্য, ঘোরার জন্য। তো ওরা ওদের মতো ঘুরে। আপনি টোকিওর বিভিন্ন ট্যুরিজম প্লেসগুলোতে গেলে এরকম প্রচুর পরিমাণে ট্যুরিস্ট দেখবেন, এবং ওদের সাথে কথা বললে বা দু একটা প্রশ্ন করলে বুঝতে পারবেন যে ওরা হচ্ছে জাপানে মূলত ঘুরতেই আসে, কাজের জন্য না। তা আমি যেখানে ফরেনার দেখি, ইংলিশ যদিও খুব ভালো না, তারপরেও টুকিটাকি প্রশ্ন করে জানার চেষ্টা করি যে ওরা কোন দেশ থেকে আসছে, কেন জাপানে আসছে, জাপান কেমন লাগে। ভালো লাগে নিজের কাছে কথা বলতে, তো এই জন্য ওদের সাথে কথা বলি আর কি। তো হৃদয় ভাইয়ের সাথে গল্প করতে করতে টোকিও টাওয়ারের দিকে যাইতেছিলাম, যে আজকে টাওয়ারে উঠবো। বাংলাদেশে থাকতে তো এই টাওয়ারটা শুধু ছবিতে দেখতাম, আজকে বাস্তবে উঠবো। তো দুঃখের বিষয় হলো, মানে আগেই জানতাম না যে আজকে যে টোকিও টাওয়ার বন্ধ বা ওঠা যাবে না। তো যাওয়ার পথেই হঠাৎ করেই আকাশ মেঘলা ছিল, এবং মেঘলা আকাশে একটু সামনে গেলেই দেখতে পারবেন যে কী পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে। যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না তেমন একটা, কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল। তারপরও টাওয়ারে গিয়েছিলাম, এবং গিয়ে ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে একজনের প্রায় 3500 ইয়েনের মতো লাগে, হ্যাঁ, টিকিট, এবং একদম উপরের ফ্লোরে মেবি 4000 ইয়েন লাগে। তো ইনশাল্লাহ নেক্সটে আবার যখন যাব আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে গেলাম, এবং এই ভিউজও দেখানোর ট্রাই করব। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা।